যেটা পাবো রোধের সমবায়। আচ্ছা, রোধের সমবায় অর্থাৎ সমবায় মানে একত্রিত করা আর কি, রোধগুলোকে, অনেকগুলো রোধকে একত্রিত করা হচ্ছে, সেটা হচ্ছে সমবায়। তো রোধগুলোকে আমরা যুক্ত করব, অনেকগুলো রোধকে যুক্ত করব। তো আমরা যে রোধের সমবায় যেটা, সেটা আমরা দু রকম ভাবে করতে পারি। তো অনেকগুলো রোধ আমি নিয়েছি। এই R1 একটা রোধ, একটা R1, একটা R2 আর একটা R3 একটা রোধ, তিনটে রোধ নেওয়া আছে। তো এই রোধগুলোকে আমি পরপর যদি যোগ করি, এই R1টা নিয়ে এলাম, R1 এর একটা প্রান্ত, অন্য একটা রোধ নিয়ে R2 একটা প্রান্ত তার সঙ্গে জুড়ে দিলাম, আর R2 একটা রোধ নিয়ে R2 রোধটার পরে R3 রোধটা নিয়ে তার সঙ্গে জুড়ে দিলাম। ঠিক আছে? যদি পরপর এই একটা রোধের শেষ প্রান্ত এবং অন্য রোধের প্রথম প্রান্ত যুক্ত করা হয়, এইভাবে পরপর যদি সমস্ত রোধগুলোকে যোগ করা হয়, তাহলে সেই ধরনের যে সমবায় তৈরি হবে, সেই সমবায়টাকে বলা হচ্ছে রোধের শ্রেণী সমবায়। ঠিক আছে? তাই রোধের শ্রেণী সমবায় জিনিসটা কি? রোধগুলোকে যদি আমরা একটা শেষ প্রান্ত এবং অন্যটার প্রথম প্রান্ত পরপর যুক্ত করি আর কি, তাহলে সেই ধরনের যে সমবায়টি তৈরি হবে সেটাকে বলা হবে রোধের শ্রেণী সমবায়। একটা রোধের শেষ প্রান্ত এবং অন্য রোধের প্রথম প্রান্ত পরপর যুক্ত করে যে রোধের সমবায় তৈরি করা যাবে সেটাকে বলা হবে শ্রেণী সমবায়। আর একটা সমবায় আছে, সেটাকে বলা যায় সমান্তরাল সমবায়। সেক্ষেত্রে কি, প্রত্যেকটা রোধের প্রথম প্রান্ত একটা বিন্দুতে যোগ হবে। ঠিক আছে? এবং প্রত্যেকটা রোধের অপর প্রান্তটা অন্য একটা বিন্দুতে যোগ হবে। দেখো, ভালো করে দেখো, প্রত্যেকটা রোধের একটা প্রান্ত একটা বিন্দুতে যোগ হচ্ছে, আর অন্য প্রান্তটা সমস্ত রোধের একত্রে যোগ হবে। এইভাবে যদি কোনো সমবায় গঠন হয়, সেটাকে আমরা বলবো সমান্তরাল সমবায়। তো রোধের সমবায়টা মূলত দু রকমের হতে পারে, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। এখন আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে যদি আমরা অনেকগুলো রোধকে শ্রেণী সমবায়ে যোগ করি, তাহলে রোধের যে মোট মানটা পাওয়া যাবে, সেই মানটা কত হবে। রোধগুলোকে এইভাবে পরপর যোগ করেছি, তো যোগ করলে যে রোধের মানটা পাওয়া যাবে, সেই রোধের মানটাকে আমরা বলবো তুল্য রোধ। ঠিক আছে? তো রোধগুলোকে যদি শ্রেণী সমবায়ে যোগ করি, সেই ক্ষেত্রে তুল্য রোধের মানটা কত হবে। এইভাবে শ্রেণী সমবায়ে যদি যোগ করি, তাহলে বোঝাচ্ছে যে এইভাবে তিনটে রোধকে যোগ করলে একটা রোধের মান হবে। তো সেই মানের যদি একটা রোধকে আমার এখানেই ব্যবহার করা হয়, সেই মানের যদি একটা রোধ আমি এখানেই ব্যবহার করি, তাহলে এই যে দুই প্রান্তের মধ্যে রোধের মানটা তো সেই একই থাকবে। তাহলে সেক্ষেত্রে আমি তিনটে রোধ ব্যবহার না করে একটা রোধকে আমি ব্যবহার করতে পারি। মনে করো R1, R2 আর R3 এই শ্রেণী সমবায়ে যোগ করে মোট যে রোধের পরিমাণটা পাওয়া গেল, মোট যে রোধের মানটা পাওয়া গেল, সেটা মনে করো 10 ওহম। তাহলে এইভাবে আমি তিনটে রোধকে না ব্যবহার করে একটা 10 ওহমের রোধ আমি এখানে ব্যবহার করে দিলাম। কাজটা তো একই। অর্থাৎ এই তিনটাকে প্রতিস্থাপন করে দিচ্ছি অন্য একটা রোধ দিয়ে, যে রোধটাকে বলছি আমরা তুল্য রোধ। এটা হচ্ছে তুল্য রোধ। ঠিক আছে? অর্থাৎ এইভাবে শ্রেণী সমবায়ে যুক্ত করার যে রোধগুলোকে ব্যবহার করা হয়েছে, সেইগুলোকে সরিয়ে দিয়ে যদি আমি একটা তুল্য রোধ ব্যবহার করি, তাহলেও আগে যত রোধের পরিমাণ ছিল, সেই তুল্য রোধের মানটাও সেই জায়গাতে সেই পরিমাণ রোধই সরবরাহ করবে। ঠিক আছে? মানে এই তিনটাকে প্রতিস্থাপন করে দিয়ে এটাকে এখানে বসালে আগে যা রোধ ছিল, এখন সেই একই রোধই এখানে থাকবে। ঠিক আছে? এই তিনটে ব্যবহার না করে কখনো আমি একটা ব্যবহার করতে পারি, বা কখনো প্রয়োজন হলে সে একটা পরিবর্তে তিনটে ব্যবহার করতে পারি, সে হতেই পারে। তো সেটাকে আমরা এই তিনটাকে প্রতিস্থাপন করে দিয়ে যে রোধটাকে ব্যবহার করব, সেটাকে বলছি তুল্য রোধ। বেশ,
একই রকম ভাবে এই ক্ষেত্রে একটা তুল্য রোধ হতে পারে। এই রোধগুলোকে সমান্তরাল সমবায়ে যোগ করেছি। সমান্তরাল সমবায়ে যোগ করেও এই যে মোট সিস্টেমটার মধ্যে, এই সিস্টেমটার মধ্যে যে রোধের মানটা হবে সেই রোধের মানটা আমি একটা মাত্র রোধ দিয়ে আমি প্রকাশ করতেই পারি। অর্থাৎ এইভাবে যুক্ত করে, মনে করো কোনো কারণে এইভাবে যুক্ত করে এই যে পুরো সংস্থাটার রোধ হয়েছে 4 ওহম। ঠিক আছে, এগুলো বিভিন্ন রকমের রোধের মান আছে, সেগুলো ব্যবহার করলেও মনে করো এই সংস্থাটার মোট রোধ হয়েছে 4 ওহম। তাহলে আমি এইভাবে 3টে রোধকে ব্যবহার না করে 4 ওহম রোধ এখানে যদি ব্যবহার করি, কাজটা তো একই হবে। তো এদের পরিবর্তে যে রোধটাকে ব্যবহার করছি সেটা হচ্ছে তুল্য রোধ। এখানে আমি আর ব্যবহার করলাম, এটা হচ্ছে তুল্য রোধ। ঠিক আছে, অর্থাৎ এইভাবে 3টে ব্যবহার না করে যে রোধটাকে ব্যবহার করছি সেটাকে বলা যাচ্ছে তুল্য রোধ। তো আমরা এটাই দেখব, শ্রেণী সমবায়ে যদি আমরা এইভাবে রোধগুলোকে ব্যবহার করি, তাহলে এই তুল্য রোধের মানটা এইভাবে ব্যবহার করলে যে পরিমাণ রোধের মান হয়, আর তার পরিবর্তে যদি আমি একটা তুল্য রোধকে ব্যবহার করি, সেই তুল্য রোধের মানের সঙ্গে এদের সম্পর্কটা কি। ঠিক আছে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের যে মান, তার সঙ্গে এই শ্রেণী সমবায়ের রোধগুলোর মধ্যে তার সম্পর্কটা কি, আর তুল্য রোধের এই যে মান, এর সঙ্গে এই সমান্তরাল সমবায়ে ব্যবহৃত রোধগুলোর সঙ্গে এর যে সম্পর্ক, সেটাকে আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, বেশি নয়, এই ছোট্ট কাজটুকু আজকে করবো। তাহলে প্রথমে আমরা যেটুকু জানতে পারলাম সেটা কি, রোধের সমবায় দুরকম, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় বলতে কি বোঝায়, রোধগুলো যদি আমরা পরপর যোগ করি সেটা হচ্ছে শ্রেণী সমবায়। আর রোধগুলোর একটা প্রান্তকে যদি একটা বিন্দুতে, এবং প্রত্যেকটা রোধের অন্য প্রান্ত যদি অন্য একটা বিন্দুতে যোগ করি, তাহলে সেই রোধটাকে বলা হচ্ছে সমান্তরাল সমবায়। এখন আমাদের কাজ যেটা, সেটা শ্রেণী সমবায়ে তুল্য রোধের মানটা কত সেটা আমরা নির্ণয় করবো। এই শ্রেণী সমবায়ে তুল্য রোধের মানটা এই আটটাকে এইগুলো দিয়ে প্রকাশ করবো। ঠিক আছে, একই রকমভাবে সমান্তরাল সমবায়ে এই আরের মান এই রোধগুলোকে দিয়ে প্রকাশ করবো। ঠিক আছে, প্রথমে আমরা আছি শ্রেণী সমবায়। মনে করো 3টে রোধ শ্রেণী সমবায়ে ব্যবহার করা হয়েছে। একটার মান R1, একটা R2, আর একটা হচ্ছে R3। এই দুটো প্রান্ত, এ প্রান্ত আর একটা হচ্ছে বি প্রান্ত। তো এই ক্ষেত্রে এই পরিবাহের মধ্য দিয়ে তো মনে করো তড়িৎ প্রবাহ হচ্ছে। তড়িৎ প্রবাহ যদি হতে হয়, তাহলে দুই প্রান্তে এ আর বি বিন্দুতে নিশ্চয় একটা বিভব থাকতে হবে, বিভবের একটা পার্থক্য থাকতে হবে। মনে করো এ বিন্দুতে যে বিভব, তার মান ভি এ। ঠিক আছে, এই যে বি প্রান্ত, বি প্রান্তে বিভব মনে করো ভিবি। এখন আমি ধরে নিচ্ছি ভি এটা গ্রেটার দেন ভিবি, তার মানে যেটা উচ্চ বিভব এটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে তড়িৎ প্রবাহটা এই দিক থেকে এদিকে প্রবাহিত হবে। ঠিক আছে, এবার মনে করো এটা এই বিন্দু, এটাকে এই বিন্দুতে R1 আর R2 রোধ দুটো যুক্ত হয়েছে। এই বিন্দুটার নাম দিই একটা সি বিন্দু, এই বিন্দুটার নাম দিই ডি বিন্দু। ঠিক আছে, তো এই যে সি বিন্দু, সি বিন্দুতে একটা বিভব আছে। মনে করো সেই বিভবটাকে আমি লিখছি ভিসি। ডি বিন্দুতে একটা বিভব আছে, সেটা হচ্ছে ভিডি। যেখানে এগুলো সবগুলোই তড়িৎ প্রবাহের অভিমুখটা একই দিকে থাকবে, কারণ হচ্ছে এটা হচ্ছে বড় বি এর থেকে। একই রকম ভাবে ভিসিটাও, ভিসি গ্রেটার দেন, একই রকম ভাবে তড়িৎ প্রবাহটা এদিকে হচ্ছে। তো অর্থাৎ ভিসি ভিএ লিখি, ভিএ গ্রেটার দেন ভিসি। আবার ভিসি আর ডি বিন্দুর মধ্যে যদি আমরা দেখি, তাহলে আমরা সেক্ষেত্রে বলবো ভিসি ইজ গ্রেটার দেন ভিডি। আবার এখানে দেখতে পাচ্ছ ভিজিটা
গ্রেটার দেন ভি বি। এই যে বিন্দুগুলো, প্রত্যেকটা বিন্দুর আমি বিভব ধরে নিয়েছি। এ বিন্দুর বিভব কত? ভি এ। সি বিন্দুর বিভব কত? সেটা বলছি ভি সি। ডি বিন্দুর বিভব কত? ভি ডি। বি বিন্দুর বিভব কত? ভি বি। এখন তড়িৎ প্রবাহ হচ্ছে এ থেকে বি এর দিকে। যদি এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ হয় তাহলে নিশ্চয়ই এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। এর সঙ্গে সম্পর্ক বলছি, এর সঙ্গে এ বিন্দু আর সি বিন্দুর মধ্যে এই বিন্দুটা উচ্চ বিভব আছে, এ আর সি মানে সি বিন্দুর মধ্যে এটা উচ্চ বিভব, তার বিভব হচ্ছে ভি এ। তাহলে এ আর সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? এ ও সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। এ বিন্দুর বিভব ভি এ, সি বিন্দুর বিভব ভি সি। যেহেতু এ থেকে সি এর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে নিশ্চয়ই এ বিন্দুর বিভবটা বেশি। তাহলে এ আর সি এর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি এ মাইনাস ভি সি। ঠিক আছে, আমরা ওহমের সূত্রতে আমরা পড়েছিলাম বিভব পার্থক্য সমান হয় আই ইন্টু আর। এটা ছিল ওহমের সূত্র। ওহমের সূত্রতে ভি ইকুয়াল টু আই আর আমরা জানি। তড়িৎ প্রবাহ মাত্রা এখানে দেওয়া আছে আই, আর এ আর সি এর মধ্যে রোধ কত দেওয়া আছে? আর ওয়ান। তাহলে এটা সমান তো আমরা লিখতে পারি আই ইন্টু আর ওয়ান। বিভব পার্থক্য সমান হয় আই ইন্টু আর ওয়ান। হলো। একই রকম ভাবে সি আর ডি বিন্দুর মধ্যে যায়। বিভব পার্থক্য হবে কে বেশি? এখানে সি থেকে ডি বিন্দুর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে সিটা বেশি, ভিসি মাইনাস ভিডি। সমান কি লিখবো? এখানেও কিন্তু একই তড়িৎ প্রবাহ হচ্ছে, আই প্রবাহ হচ্ছে। তো পুরো বর্তনী, পুরো তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আই। তাহলে এটা হলো আই। দেখো সি আর ডি এর মধ্যে রোধ কত আছে? সি আর ডি এর মধ্যে রোধ আছে আর টু। এখানে লিখছি আমি আর টু। একই রকম ভাবে ডি আর বি বিন্দুর মধ্যে যাচ্ছি, ডি আর বি বিন্দুর মধ্যে। যেহেতু ডি থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে ডিটা বেশি, অর্থাৎ ভিডি মাইনাস ভিবি সমান আমি লিখতে পারি আই ইন্টু আর। ঠিক আছে, এবার এক কাজ করি, এদিকটা সব যোগ করে দিই, এদিকটাকে যোগ করে দিই। তাহলে এখানে কি যোগ হবে? ভিএ মাইনাস ভিসি প্লাস ভিসি মাইনাস ভিডি প্লাস ভিডি মাইনাস ভিবি ইকুয়াল টু আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি। এটা পাওয়া যাচ্ছে। এখানে দেখো প্লাস ভিসি মাইনাস ভিসি কেটে যাচ্ছে, ভিডি ভিডি কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু, দেখো এখান থেকে আই কমন যাবে, আই কমন নিলাম, পড়ে থাকছে কি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এই জিনিসটা পড়ে থাকছে। ঠিক আছে, এটা আমাদের একটা ইকুয়েশন আমরা পেলাম। এবার মনে করো এই যে বর্তনীটা নেওয়া হয়েছে, এইভাবে যে রোধগুলোকে যোগ করা হয়েছে, তার ফলে আমি কি বলছিলাম যে তুল্য রোধ এইভাবে রোধগুলোকে যোগ করা হয়েছে। এই পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করবো এখানে, অর্থাৎ এই বর্তনীতে এই প্রান্তটা হচ্ছে এ, এই প্রান্তটা হচ্ছে বি, দেখা যাচ্ছে? ঠিক আছে, এ প্রান্তের বিভব কত আছে? এ প্রান্তের বিভব আছে ভিএ, বি প্রান্তের বিভব হচ্ছে ভিবি। এর মধ্যে আমি একটাই রোধ ব্যবহার করব, যেটাকে বলবো তুল্য রোধ। আর আরটা কি? তুল্য রোধ। তুল্য রোধ যদি হয় তাহলে ওহমের সূত্র থেকে আমরা যেটা জেনেছিলাম, দুই প্রান্তের বিভব পার্থক্য, এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে আই, তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য কত? এ প্রান্ত আর বি প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত?
যেহেতু এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে আমি এটা বিভব পার্থক্য হবে দুই প্রান্তের মধ্যে ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু আমি কি বলতে পারি, ওহমের সূত্র অনুসারে আই ইন্টু আর। তড়িৎ প্রবাহ মাত্রা কত, এখানে যা ছিল সেটাই থাকবে, এখানে এখানে প্রবাহ মাত্রা তাই থাকবে আই। আর এর তুল্য রোধ যেটা, তুল্য রোধের ভ্যালু হচ্ছে আর। ঠিক আছে, এই একটা ইকুয়েশন আমি তুল্য বর্তনী যদি তৈরি করি, তুল্য বর্তনী আর এটা হচ্ছে রোধগুলোকে প্রথমে যোগ করা হয়েছিল তার তুল্য বর্তনী, এর তুল্য বর্তনী হচ্ছে এটা। তাহলে আমি এখানে এই ইকুয়েশনটা পাচ্ছি। আচ্ছা, এবার 1 আর 2 এই দুটো ইকুয়েশনকে যদি তুলনা করো তাহলে কি পাওয়া যাবে দেখো তো। এখানে লেখা আছে ভি এ মাইনাস ভিভি সমান আই ইন্টু এটা, এখানে দেখতে পাচ্ছি ভি এ মাইনাস ভিভি সমান আই ইন্টু এটা। আচ্ছা, তাহলে কি বলতে পারি আমি, এই দিকটা ইকুয়াল টু আই আর, এখানে ভি এ মাইনাস ভিভি, এটাও ভি এ মাইনাস ভিভি। আমি একটুখানি মুছে ফেলি। তাহলে এখান থেকে আমি লিখতে পারছি আই আর ইকুয়াল টু আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এদিকের আই আর এদিকের আই কেটে যাচ্ছে, তাহলে আমার তুল্য রোধের মানটা কি হয়ে যাচ্ছে, এগুলো শুধু যোগফল। অর্থাৎ এই যে বর্তনীর রোধগুলোকে যদি শ্রেণী সমবায়ে যোগ করা হয়, শ্রেণী সমবায়ে যোগ করা হলে তুল্য রোধের যে মানটা হবে, তুল্য রোধের মানটা কি পাওয়া যাচ্ছে, এই যে রোধগুলো আছে সেই রোধগুলোর একদম সরল যোগফল। অর্থাৎ যদি এটা 2 ওহম থাকে, এটা 3 ওহম, আর এটা 4 ওহম যদি থাকে, তাহলে তুল্য রোধের মান কত হবে, 2 যুক্ত 3 যুক্ত 4, মানে 2 প্লাস 3 মানে 5, 5 আর 4 মানে 9 ওহম। তিনটে রোধ এই 2, 3 আর 4 তিনটে ওহম থাকে, তাহলে যোগ হচ্ছে আর ইকুয়াল টু এগুলো শুধু যোগফল। এবার এখানে তিনটা আছে, তিনটার পরিবর্তে 4টেও রোধ থাকতে পারে, 5টাও থাকতে পারে, 6টা থাকতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা রোধের মান পরপর এখানে যোগ হয়ে যাবে, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর ফোর, আর যদি থাকে আর ফোর প্লাস আর ফাইভ প্লাস আর সিক্স। যদি 10টা রোধ থাকে, এখানে যদি 10টা রোধও পরপর যোগ থাকে, তাহলে কি হবে, একদম সব রোধগুলোর যোগফল। তো শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান বের করাটা খুবই সহজ। কি করতে হচ্ছে, শুধুমাত্র যে রোধগুলো দেওয়া আছে সেই রোধগুলোর যোগফলটা করে দিলেই হবে। পরীক্ষায় যে প্রশ্নটা দেয়, তো প্রশ্নটা থাকে এরকম, এই তুল্য রোধের মানটা নির্ণয় করতে হবে। অর্থাৎ তুল্য রোধের মান এই যে আর, শ্রেণী সমবায় থেকে তুল্য রোধের মান আর, আর ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি হবে, এটা দেখাও বা প্রমাণ করো। এই প্রশ্নটা হতে পারে। ঠিক আছে, লিখে নেবে। যদি বুঝতে না পারো সোলো করবে। অ্যাসাইনমেন্টের উত্তর করতে গেলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে, না দেখলে উত্তরগুলো হবে না। আমি এর আগেও দেখছিলাম অ্যাসাইনমেন্টগুলো তোমরা করতে পারছো না বা ভুল অ্যান্সার করছো, তার কারণ ওই একটাই। দেখলে পুরোপুরি দেখবে, আশপাশের সমস্ত ডিস্টারবেন্স অফ করে দিয়ে পুরো ভিডিও দেখবে, তারপরে প্রশ্ন উত্তর করবে। দরকার হলে পজ করবে, পজ করে লিখে নেবে। ঠিক আছে, এবার আমরা যাই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। এরপর সমান্তরাল সমবায়ে তুল্য রোধ কত হবে তার ফর্মুলাটা আমরা নির্ণয় করব। তো মনে করো কোনো একটা বর্তনীতে 3খানা রোধ সমান্তরাল সমবায়ে যোগ করা হয়েছে, যাদের এই প্রান্তটা হচ্ছে এ, এই প্রান্তটা হচ্ছে বি। 3খানা রোধ আছে, একটা আর ওয়ান মনে করো, একটা আর টু মনে করো, একটা হচ্ছে আর থ্রি। এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে আই। সমান্তরাল সমবায়ে একটা জিনিস একটুখানি খেয়াল করো। মনে করো কোনো একটা নল দিয়ে জল আসছে, ঠিক আছে, একটা নল দিয়ে জল আসছে, জল আসার পর সেই নলটা থেকে আবার 3খানা আউটলেট, অর্থাৎ সেখান থেকে 3টে মুখ দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। তাহলে জলের প্রবাহটা কি হবে, আইটা 3টে ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এই যে প্রবাহ মাত্রা এখানে আই, সেটা কি হয়েছে, 3টে ভাগে ভেঙে যাচ্ছে। একটা পথ দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে আই ওয়ান, একটা পথ দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে আই টু মনে করো, আর একটা পথ দিয়ে যে প্রবাহ যাচ্ছে সেটা মনে করো আই থ্রি। তাহলে এই জল আই এসে তড়িৎ প্রবাহ এসে আইটা কি হলো, 3টে ভাগে ভেঙে গেল। অর্থাৎ আমি বলতে পারি আই ইকুয়াল টু
I1 প্লাস I2 প্লাস I3, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রাটা তিনটে ভাগে ভেঙে গেছে। I সমান হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3। এটা মনে করো একটা নল দিয়ে জল আসছে, জল আসার পরে এবার সেখান থেকে আবার তিনটে মুখ আছে, তো তিনটে মুখ দিয়ে জল যাবে, তাহলে এদিকে এদিকে আর এদিকে যে জল যাবে তাহলে জলের পরিমাণের যোগফলটা হচ্ছে প্রবাহ। এটা তো তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ একই ধরনের। আর তাহলে আইটা কি হলো, I1 প্লাস I2 প্লাস I3, প্রবাহ মাত্রাটা তিনটে ভাগে ভেঙে গেল, একটা I1 একটা I2 একটা I3। এবার দেখো একটা জিনিস, দেখো মজার ব্যাপার যেটা, মনে করো এ প্রান্তে বিভব VA, বি প্রান্তে বিভব মনে করো VB। আচ্ছা এখানে পরিষ্কার যেটা দেখতে পাচ্ছ, আইটা যেহেতু এ থেকে বি এর দিকে যাচ্ছে, তাহলে এখানে আর বলার আমার দরকার নেই, যদিও VA টা গ্রেটার দেন হচ্ছে VB। ঠিক আছে, এবার মজার ব্যাপার যেটা সেটা দেখো, এবার R1 যে রোধটা, R1 রোধের দুটো প্রান্তে বিভব দেখো, R1 রোধের এই প্রান্তে বিভব কত, কার সঙ্গে যোগ আছে, ভি এর সঙ্গে। আর R1 রোধের অন্য প্রান্তটা কার সঙ্গে যোগ আছে, বি বিন্দুর সঙ্গে। বি বিন্দুর বিভব যা, সেটাই তো এই R1 রোধটার অন্য প্রান্তের বিভব ভিবি। ঠিক আছে, একই রকম ভাবে R2টাকে খেয়াল করো, R2 এই প্রান্তটা যেখানে যোগ আছে তার বিভব কত, ভিএ। অন্য প্রান্তটা যেখানে যোগ আছে তার বিভব কত, ভিবি। বা R3টাকে খেয়াল করো, R3 একটা প্রান্ত যেখানে যোগ আছে সেটা দেখো তার বিভব কত, ভিএ। আর R3 রোধের অন্য প্রান্তটা যেখানে যোগ আছে তার বিভব কত, ভিবি। তাহলে প্রত্যেকটা রোধেই আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা রোধেরই দুই প্রান্তে বিভব বিভব দুটো, অর্থাৎ দুই প্রান্তের দুটো বিভব হচ্ছে যথাক্রমে একটা ভিএ একটা হচ্ছে ভিবি। যদিও ভি এটা বেশি ভিবির থেকে, তাহলে বিভব পার্থক্য কত প্রত্যেকটা রোধের, R1 রোধের বিভব পার্থক্য কত, R1 রোধের বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি। R2 রোধের বিভব পার্থক্য কত, ভিএ মাইনাস ভিবি। R3 রোধের বিভব পার্থক্য কত, ভিএ মাইনাস ভিবি। আচ্ছা R1 রোধের ক্ষেত্রে মনে করো এটা, R1 রোধের ক্ষেত্রে আমরা ওহমের সূত্র তো এটা জানি, ভি সমান আই আর, আমাদের এটা জানাই আছে, বিভব পার্থক্য সমান হয় আই ইন্টু আর। আচ্ছা R1 রোধের ক্ষেত্রে দুই প্রান্তের বিভবটা আমি লিখেছি, ভিটা লিখেছি, R1 এর জন্য লিখেছি। এবার আইটা লিখবো, অর্থাৎ R1 এর ক্ষেত্রে প্রবাহমাত্রা কত দেওয়া আছে, I1, রোধ কত দেওয়া আছে, R1। R2 রোধটার জন্য, R2 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভিএ মাইনাস ভিবি, তাহলে বিভব পার্থক্য I ইন্টু R2। দ্বিতীয়টার জন্য আমি আবার কি লিখবো, I2 R2। তৃতীয় রোধটার জন্য আছে, এর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভিএ মাইনাস ভিবি, ইকুয়াল টু কি হয়, ওহমের সূত্র অনুসারে I ইন্টু আর, অর্থাৎ এখানকার তড়িৎ প্রবাহ মাত্রা কত, প্রবাহ মাত্রা I3 ইন্টু রোধ R2। দেখো আমরা তিনটে ইকুয়েশন পেলাম। ঠিক আছে, আচ্ছা এবার এক নম্বর ইকুয়েশনটা থেকে, এক নম্বর থেকে দেখো I1কে যদি রেখে দিই তাহলে R1টা কি হবে, এদিকে চলে আসবে। তাহলে এক নম্বর ইকুয়েশন থেকে I1 সমান আমি কি লিখতে পারি, ভিএ মাইনাস ভিবি বাই R1, এটা লিখতে পারি। গুণ আছে তো, এটা গুণ চিহ্ন আছে, এদিকে চলে গেলে ভাগ চিহ্ন হয়ে যাবে, বাই হয়ে যাবে। একই রকম ভাবে দু নম্বর সমীকরণটা দেখো, I2 সমান কি লিখবো, R2টা নিচে চলে আসবে, ভিএ মাইনাস ভিবি বাই R2। একই রকম ভাবে তিন নম্বর সমীকরণটা আছে, I3 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ভিএ মাইনাস I ইকুয়াল টু আমরা কি পাবো, I ইকুয়াল টু হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3। I1 এর মান কত, I1 এর মান হচ্ছে এটা, তাহলে এই জায়গায় বসায় ভিএ মাইনাস ভিবি বাই R1 প্লাস ভিএ মাইনাস ভিবি বাই R2। এই আমরা একটা সমীকরণ পেলাম। সবটা লিখে নাও তাড়াতাড়ি, পজ করবে, পজ করে লিখে নেবে। এবার আমাকে মুছতে হবে কিছুটা। তাহলে এই আমরা একখানা সমীকরণ তৈরি করলাম। এবার দেখো
এই যে এইভাবে যে সমবায়টি তৈরি করা হয়েছে, এই সমবায় একটা তুল্য বর্তনী তৈরি করব। তুল্য বর্তনী মানে এইভাবে তিনটে রোধকে ব্যবহার না করে আমি একটা রোধ ব্যবহার করব। যে একটা রোধই এইভাবে রোধগুলোকে ব্যবহার করলে, তিনটে রোধকে এইভাবে ব্যবহার করলে যে রোধটা হয় সেই রোধের মানই এই রোধের মানের সঙ্গে সমান। তো এই আটটাকে বলছি আমরা তুল্য রোধ। আটটা কি? আটটা হচ্ছে তুল্য রোধ। কার তুল্য রোধ? এই যে বর্তনী, এই বর্তনী তুল্য রোধ হচ্ছে আর, ধরলাম। তো এই প্রান্তটার নাম দেওয়া আছে এ, এই প্রান্তের নাম হচ্ছে বি, এই যে এ বি। এখানে প্রবাহ হচ্ছে কি? প্রবাহ হচ্ছে আই দেওয়া আছে। এই বিন্দুতে বিভব হচ্ছে ভি এ, এই বিন্দুর বিভব দেওয়া আছে ভিবি। তাহলে ওহমের সূত্র অনুসারে, যেহেতু এখানে বুঝতে পারছো এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তার মানে বি এটা অবশ্যই বড়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু, ওহমের সূত্র হচ্ছে আই ইন্টু আর। এখানে প্রবাহ কত? আই। আর এখানে রোধ কত? রোধটাকে ধরেছি আর। তাহলে এই সমীকরণে বা আমি এরকম লিখতে পারি আই ইকুয়াল টু, আই সমান কি বলবো? ভি এ মাইনাস ভিবি বাই আর, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, এখন খেয়াল করো। আচ্ছা, এই যে আই ইকুয়াল টু আমরা এই একটা সমীকরণ পেয়েছি, আবার আই ইকুয়াল টু আমরা এই একটা সমীকরণ পেলাম। তাহলে আমি কি বলতে পারি? বলতে পারি এইটাই, এই দিকটা ইকুয়াল টু এই দিকটা। সমীকরণ নাম্বার দিতে পারো, 1 2 3 করেছিলাম, এটাকে 4 নাম্বার করে দাও, এটাকে 5 নাম্বার করে দাও। তাহলে এবার 4 আর 5 থেকে কি পাওয়া যাচ্ছে দেখো। আই ইকুয়াল টু এটা, আই ইকুয়াল টু এটা। তাহলে আমি এইটা সমান এটা বলতে পারি, ভি এ মাইনাস ভিবি বাই আর ইকুয়াল টু, এদিকটা লিখে দিই, ঠিক আছে। এবার দেখো এদিক থেকে ভি এ মাইনাস ভিবিটা কমন নাও, এটাকে একটু আলাদা করে লিখি। কি করে থাকবে? 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 করে থাকছে। দেখো এদিকান থেকে ভি এ মাইনাস ভিবি যদি কমন নিয়ে নিই, তাহলে কি ধরে থাকছে? 1/r1। একই রকম উপরে এটা কমন চলে গেলে পড়ে থাকছে 1/r2, এখানে 1/r3। তাহলে এখানকার ভি এ মাইনাস ভিবি এটা দুদিক থেকে কেটে যাচ্ছে। তাহলে আমাদের রেজাল্ট কি এলো? রেজাল্ট হলো এদিকে 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/, তুল্য বর্তনের যে রোধ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, তার ফর্মুলা যেটা হলো সেটা হচ্ছে 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। ঠিক আছে, পরীক্ষায় যেটা থাকবে সেটা হচ্ছে প্রশ্ন এরকম দিতে পারে যে সমান্তরাল সমবায়ে তিনটে রোধ R1 R2 এবং R3 কে যদি যোগ করা হয় তাহলে তুল্য রোধের মান দেখাও। 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 হবে। পুরো সমীকরণটা ছবি এঁকে চিত্র সহ তোমাকে করে দেখাতে হবে পুরোটাই। ঠিক আছে, লিখে নাও, পজ করে লিখে নাও, আর অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া থাকবে তার উত্তর করে পাঠাবে।